শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই সবাই ভালো আছো। বাংলা ব্যাকরণ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা সন্ধি অধ্যায় শেষ করে দেব। গত ক্লাসে সন্ধি অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসে ইনশাআল্লাহ বাকিটা শেষ করে দেব। আজকের পাঠ শেষে ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধির নিয়ম বর্ণনা করতে পারবো, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধির উদাহরণ সহ বর্ণনা করতে পারবো। আমরা কিছু নিয়ম দেখব। প্রথমে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়মগুলি দেখব এবং সেই সাথে আমরা উদাহরণ দেখব নিয়মের সাথে সাথে। নিয়ম একে দেখো, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনির সন্ধি। আমরা আগে ব্যঞ্জন সন্ধি কি সেটা পড়েছি, যে মিলনস্থলে যদি একটি ব্যঞ্জন থাকে তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি হবে, অথবা দুটি ব্যঞ্জন থাকে তাহলেও ব্যঞ্জন সন্ধি হবে। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির উপস্থিতি থাকলেই সেটাই ব্যঞ্জন সন্ধি হবে। তো এখন এক নম্বরে নিয়মে দেখো, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে যে ব্যঞ্জন সন্ধিগুলি হতে পারে তার কিছু উদাহরণ এখানে আছে। দেখো এখানে দেখো, প্রচ্ছদ, প্র যোগ ছদ, এখানে অ আগে আছে, অ হচ্ছে স্বরধ্বনি। এখানে বলা হয়েছে আগে স্বরধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি, তাহলে অ এবং ছ মিলে চয়ের ছ হচ্ছে চয় ছ, তো প্রচ্ছদ। তাহলে এখানে প্রর পরে অ আছে, কিন্তু এই অটা ও এর মতো উচ্চারণ হয়, প্র যোগ সৎ, প্রচ্ছদ। আমরা এর আগে পড়েছি উচ্চারণ, অ এর উচ্চারণ দুই রকম হয়, একটা হচ্ছে অ এর মতো আর একটা হচ্ছে সমৃদ্ধ। তো এখানে প্রর সাথে যে অটা আছে সেটা ও এর মতো উচ্চারণ হয়, প্র যোগ সৎ, প্রচ্ছদ। তাহলে এই প্রর পরে অ স্বরধ্বনি আর স হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাহলে প্র যোগ সৎ প্রচ্ছদ। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি প্রচ্ছদ কোন সন্ধি, তাহলে আমরা বলবো ব্যঞ্জন সন্ধি। কিভাবে? এটাকে যখন ভাঙবো প্র যোগ সৎ, তখন এই স ব্যঞ্জন ধ্বনি রয়েছে, এর থেকে আমরা বুঝতে পারবো যে যেহেতু একটা ব্যঞ্জন ধ্বনি রয়েছে তাহলে এটি ব্যঞ্জন সন্ধি। এরপরে দেখো, আ যোগ স মিলে আবার চয় ছ হচ্ছে, কথা যোগ ছলে, কথাস্থলে, কথা এখানে আ আছে আর এখানে ব্যঞ্জন বর্ণধ্বনি আছে ছলে, কথাস্থলে। দেখো এখানে যে চারটা উদাহরণ আছে প্রত্যেক ক্ষেত্রেই দেখো চয় ছ হয়েছে, চয় ছ হয়েছে। কি কি মিলে? অ এবং ছ মিলে হয়েছে চয় ছ, আ এবং ছ মিলে, আ এবং ছ মিলে হয়েছে চয় ছ, এবং দেখো ই এবং ছ মিলেও চয় ছ হচ্ছে, এবং উ এবং ছ মিলেও চয় ছ হচ্ছে। অর্থাৎ এখানে অ, আ, ই, উ প্রত্যেকের সাথে ছ মিলে চয় ছ হচ্ছে, তার উদাহরণ। অর্থাৎ প্রত্যেকটির একটা করে উদাহরণ এখানে আছে যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা এখানে দেখো, পরিযোগ সৎ, পরিচ্ছদ, তাহলে পরি এখানে ই আছে, এই যে ই, এবং পরে স আছে ব্যঞ্জন ধ্বনি, এই জন্য স্বরধ্বনি ই আর ব্যঞ্জন ধ্বনি স মিলে এই সন্ধিটা হয়েছে, এই জন্য এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, পরিচ্ছদ। ঠিক তেমনি ভাবে তরু যোগ সা, এখানে উ আছে, এই যে রস উ কার, তরু এখানে উ আছে আর পরে ছায়ার ছয় আছে, ছ আছে, মিলে চয় ছ হয়েছে তরু ছায়া। তাহলে উদাহরণগুলি দেখলাম স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে কিভাবে হলো। এরপর আছে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি। এবার আগে ব্যঞ্জন ধ্বনি পরে স্বরধ্বনি, অর্থাৎ যে কোনো একটা ধ্বনি ব্যঞ্জন হলেই সেটা কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে দেখো আগে ব্যঞ্জন ধ্বনির দিক থেকে কিভাবে আসে, ক যোগ অ, এটা মিলে গ হবে। তাহলে এখানে দেখো দিগন্ত, দিক যোগ অন্ত, দিক, এখানে ক আছে আর পরে অ, অন্তর অ আছে, তাহলে আগে ব্যঞ্জন ধ্বনি আছে পরে স্বরধ্বনি আছে, মিলে ব্যঞ্জন সন্ধি হলো, দিক যোগ অন্ত, দিগন্ত। এখানে দেখো ক পরিবর্তন হয় গ হয়েছে, এবার ট যোগ আ মিলে কি হচ্ছে? র হচ্ছে, তাহলে ষট যোগ আনন, সরানন। আবার ত যোগ অ মিলে দ হয়েছে, প যোগ অ মিলে ব হয়েছে, তৎ যোগ অন্ত, তদন্ত।
তৎযোগ অন্ত তদন্ত। আচ্ছা, তেমনি ভাবে আরো দেখো সামনে আরো দুইটা আছে। তো তেমনি ভাবে কি আছে, প যোগ অ মিলে ব হচ্ছে, তাহলে এখানে দেখো শুভ যোগ অন্ত শুভান্ত। আচ্ছা, এরপর আসো, এবার আসো ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ প্লাস চিহ্ন অথবা যোগ চিহ্নর আগে এবং পরে উভয় জায়গায় ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি রয়েছে, এটা মিলে হবে এটাও ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনির যে আমরা ব্যঞ্জন সন্ধির যে আমরা এটা পড়েছিলাম সংজ্ঞা বা কাকে বলে পড়েছিলাম, সেটা দেখো, সেটা কিভাবে হলো দেখো। প্রথমে আমরা বলেছিলাম স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি, এটার উদাহরণ দেখলাম। এবার ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে যেটা হবে সেটাও ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি থাকলেই সেটাই ব্যঞ্জন সন্ধি হবে। তো এখানে উভয়টাই ব্যঞ্জন ধ্বনি। দেখো এখানে কি হচ্ছে, ত যোগ চ অথবা ছ, ত এর সাথে চ অথবা ছ যোগ যোগ হয়ে চয় চ হবে অথবা চয় ছ হবে। দেখো যেমন আছে উত যোগ চারণ, এই উত, এই ত হচ্ছে ত এর খণ্ডিত রূপ, এটাকে আমরা খণ্ডতা বলি, উত যোগ চারণ। তাহলে এখানে দেখো এই ত হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর এই চ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাহলে উচ্চারণ মিলে এই ত এবং চ মিলে চয় চ হয়েছে, উচ্চারণ হয়েছে। ঠিক তেমনি ভাবে উচ্ছেদ, উচ্ছেদ, এখানে এখানে কি হয়েছে, ত এবং ছ মিলে চয় ছ হয়েছে, এটা হচ্ছে চয় চ আর এটা হচ্ছে চয় ছ, এখানে এই জন্য এখানে অবলিক দেওয়া আছে, কখনো কখনো চয় চ হবে, কখনো কখনো চয় ছ হবে। যেমন উচ্চারণে চয় চ হয়েছে আর উচ্ছেদের সময় চয় ছ হয়েছে। দ যোগ চ অথবা ছ মিলে চয় চ অথবা চয় ছ হবে, যেমন বিপদ যোগ চয় বিপদ চয়, বিপদ যোগ ছায়া বিপদ ছায়া, এখানে চয় ছ হয়েছে, বিপদ ছায়া। এবার ত যোগ জ অথবা ঝ মিলে জয় জ হবে অথবা জয় ঝ হবে, যাবজ্জীবন। তারপর কুজ্ঝটিকা, এখানে জয়ের সাথে ঝ হয়েছে, কুজ্ঝটিকা। তো এখন দেখো এই যে নিয়মগুলি, অনেক নিয়ম আছে, এই নিয়মগুলি কিন্তু এইভাবে মুখস্থ করা যাবে না, যে এতগুলি নিয়ম কিভাবে মুখস্থ রাখবো তা না, কিন্তু এখানে কিছু নিয়ম জেনে রাখা আর বেশি বেশি এই সন্ধি এটার প্র্যাকটিস করা, চর্চা করা, তাহলে দেখবে এগুলি আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো। যেমন বিপদজনক, এটাকে সন্ধি বিচ্ছেদ কি হবে, বিপদ যোগজনক, এটা আমরা করতে হবে। একটা মোটামুটি একটা ধারণা আসলে যে সন্ধি বিচ্ছেদের, তারপর দেখবো অনেক কিছু এমনিতেই পারো। এরপর কিছু চর্চা থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে, কিছু উদাহরণ দেখবা, মাঝে মাঝে বই থেকে নিয়ে যে 10টা শব্দ নেই সেটাকে আমি পারি কিনা সন্ধি বিচ্ছেদ করতে, তখন দেখবা যে এটা প্র্যাকটিসের ফলে এগুলি হয়ে যাবে। কিন্তু এত নিয়ম মনে রেখে যে ত এবং ল মিলে কি হয়, ত এবং স মিলে কি হয়, এটা মনে রাখা এটা কিন্তু অসম্ভব। কিন্তু তুমি যদি বলি এটাকে সন্ধি বিচ্ছেদ করো, তখন ঠিকই পারবে। হ্যাঁ, নিয়ম সব মুখস্থ করার কিছু নাই, নিয়মগুলি প্র্যাকটিসে রাখবে এবং সেই সাথে এই সন্ধিজাত শব্দগুলিকে ভেঙে ভেঙে, যে বিপর্যয় কিভাবে হয়, বিপর্যয় এভাবে যাবজ্জীবন যাবজ্যোগ জীবন, এগুলি করার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, পড়বে, তাহলে দেখবে এগুলি আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এরপর আসো, এরপর আরো অনেক উদাহরণ আছে, এগুলো হচ্ছে সবগুলি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, সবগুলি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এখানে দেখো উভয়টাই ব্যঞ্জন ধ্বনি, উভয়টা ব্যঞ্জন ধ্বনি। যেমন বাগদান, বাগ যোগ দান, এখানে ক এবং দ মিলে গ এবং দ হয়েছে, অর্থাৎ ক এর পরিবর্তে উচ্চারণটা গ হয়ে গেছে, দ ঠিক আছে, বাগদান এখানে হয়েছে বাগদান। ক এবং ব মিলে গ এবং ব হয়েছে, অর্থাৎ ক এর পরিবর্তে গ হয়েছে, এখানে দিক যোগ বিজয় দিক বিজয়। ট যোগ জ, এটা কি হচ্ছে, র হচ্ছে, এবং জ ঠিক থাকছে, এই জয় এটা ঠিক থাকবে। তাহলে এখানে আছে কি ষড়যোগ যন্ত্র, ষড়যন্ত্র, ট কি র হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আছে উদ্গীরণ,
উদ্ঘাটন। এখানে দেখো কি হচ্ছে, ত দ হয়ে যাচ্ছে, ত এর পরিবর্তে এখানে দ হচ্ছে, এখানে ত এর পরিবর্তে দ হচ্ছে, এখানে ছিল ত, এখানে হচ্ছে দ, এখানে ছিল উদ্ঘাটন, এখানে হচ্ছে উদ্ঘাটন, এখানে ছিল উদ্বন্ধন, এখানে উদ্বন্ধন, ত দ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে কিছু নিয়ম এগুলি দেখতে হবে এবং চর্চা করতে হবে। এগুলি অনুশীলনের বিকল্প নাই, অনুশীলনের বিকল্প নাই, বইয়ে এইগুলি রয়েছে, এগুলি দেখতে হবে, পড়তে হবে এবং সবগুলিকে ভেঙে ভেঙে নিজে নিজে তৈরি করতে হবে। কারণ হচ্ছে এইগুলি থেকে আমরা কি করব, নৈবেত্তিক প্রশ্ন তৈরি করব। এখন যদি আমি বলি, যেমন এখানে আছে যে সঙ্গীত, আমি বলবো যে সঙ্গীতের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। এখন আমি লিখবো সং, সংযোগ গীত, আবার আর একটা লাগবে সং, এই গীতের দীর্ঘ ইকার আছে এখানে, রসিকার দিয়ে লিখবো গীত, হ্যাঁ, তারপর লিখবো সমযোগ গীত, আবার সম দিয়ে আর একটা রসিকের দিয়ে লিখবো। এই জন্য তোমাকে সঠিক বিষয়টা জানতে হবে, তখন এই চারটা হবে, তখন তুমি সঠিকটা নিয়ে নিতে হবে। যখন এগুলি চর্চা করতে থাকবা তখন এটা হবে। এখন যদি আমরা সঙ্গীত জানা না থাকে, তাহলে আমি স অনস্বর সং যোগ গীত দিয়ে দেবো, তোমরা ভাববা যে এটাই সঠিক, কিন্তু এখানে অনুস্বর থাকলে তখন সেটা ম হয়। এই নিয়মটা যদি জানা থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে কোনটা সঠিক। তাহলে দেখো ম এর পরিবর্তে এখানে যে অনুস্বার হয়েছে, সংখ্যা সমযোগ খা সংখ্যা, সঙ্গীত সমযোগ গীত সঙ্গীত, সংঘাত সমযোগ ঘাত, এরকম কয়েকটা চর্চা করলে দেখবে এই জাতীয় সব শব্দগুলিকে তুমি সন্ধি বিচ্ছেদ সহজেই করতে পারবে। এই জন্য বলছি যে অনুশীলনের বিকল্প নাই। নিয়ম সব মনে থাকবে না, যে কোন জায়গায় কোনটা কি, এগুলি এতগুলি নিয়ম মনে রাখা যায় না। এই জন্য আমাদের, আর যেহেতু আমাদের কি করতে হবে না, এগুলি লিখতে হবে না, আমাদের শুধু অবজেক্টিভ আসবে, সেহেতু একটু চর্চা থাকলে সঠিক কোনটা আমরা খুঁজে পাবো, সঠিকগুলি আমরা খুঁজে পাবো। ঠিক তেমনি ভাবে দেখো সঞ্চয় সমযোগ চয়, এখানে সমযোগ চয় সঞ্চয়। এখন এডমিট হচ্ছে অনেকেই, ক্লাস টাইম কখন, আর এখন এডমিট হচ্ছে, এই 8-10 জনকে এডমিট দিলাম এখন। আচ্ছা দেখো, দেখো এই যে সন্ধান, সন্ধান সমযোগ সমযোগ ধান, এখানে সম না হর্ষ চিহ্ন আছে, তখন উচ্চারণটা সম হবে, সমযোগ ধান সন্ধান। তাহলে দেখো ঠিক তেমনি ভাবে আছে কিন্নর কিম যোগ নর সংযম, সমযোগ জম সংযম, তারপর সংশয় সমযোগ সমযোগ শয় সংশয়। তো এরকম অনেক উদাহরণ আছে, উদাহরণগুলি আমরা কি করব দেখ। এরপর আসলে আমরা বিসর্গ সন্ধিতে যাব। বিসর্গ সন্ধি আমরা পূর্বে পড়েছি যে বিসর্গ সন্ধি কি, বিসর্গ যোগে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এখন দেখো এখানে কি লিখেছে, বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। অর্থাৎ যেখানে বিসর্গ আছে সেটাই বুঝতে হবে যে বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। উচ্চারণের দিক থেকে বিসর্গ দুই রকম, উচ্চারণের দিক থেকে বিসর্গ দুই রকম, একটা রজাত আর একটা সজাত, একটা রজাত সন্ধি আর একটা সজাত বিসর্গ সন্ধি। আচ্ছা রজাত বিসর্গ সন্ধি কোনটা দেখো, শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পায় এবং র এর জায়গায় বিসর্গ হয়, উচ্চারণের র বজায় থাকে। অর্থাৎ এই যেমন অন্তর্গত, এখানে এই যে র রে, এই র এর এখানে যখন পূর্ণ শব্দটা তখন র উচ্চারণ থাকে, যখন ব্যঙ্গে লেখি তখন অন্তর্গত অন্তর, কিন্তু এই র থাকবে না, এর পরিবর্তে এখানে বিসর্গ হবে, সে কথাটা এখানে বলেছে যে রেপের পরিবর্তে এখানে বিসর্গ হবে, এটাকে রজাত সন্ধি বলে। তাহলে অন্তর্গত হওয়া উচিত ছিল অন্তর্যোগগত অন্তর্গত, কিন্তু তা না হয় হবে অন্ত বিসর্গ দিয়ে যোগগত অন্তর্গত। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে সজাত বিসর্গ শব্দের সন্ধির ক্ষেত্রেও এই স্বলোপ পেয়ে সেখানে বিসর্গ হবে, কিন্তু যখন আমরা শব্দটা গঠন করব তখন এই স্বয়ের উচ্চারণ থাকবে। যেমন নম যোগকার নমস্কার, নম যোগকার নমস্কার, নম যোগকার নমস্কার। বিসর্গ সন্ধি দুভাবে সাধিত হয়, একটা স্বরধ্বনি
বিসর্গের সাথে স্বরধ্বনি মিলে, আর একটা হচ্ছে বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে। বিসর্গ সন্ধি দুভাবে সাধিত হয়, একটা হচ্ছে বিসর্গের সাথে স্বরধ্বনি মিলে হবে, আর একটা হচ্ছে বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে হবে। আচ্ছা আমরা দেখি তার উদাহরণ দেখব। বিসর্গ ও স্বরধ্বনির স্বরসন্ধি, স্বরধ্বনির সন্ধি। বিসর্গের সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধিগুলো হবে তার উদাহরণ এখানে দেখো। এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখবা, সেই সাথে এগুলি প্র্যাকটিস করতে হবে। অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি মিলে ও কার হয়। দেখো এখানে যে তত, তত এখানে অধ্বনি আছে, তত এর সাথে বিসর্গ মিলছে, আবার পরেও অধ্বনি, সেটা বলছে। অর্থাৎ প্রথমে অধ্বনি এবং পরে অধ্বনি, এটা যদি বিসর্গ সন্ধির মধ্যে হয়, পরে ও হয়, এই যে তয় ওকার হয়েছে, ওকার ও হয়, সেটা বলছে। পরে ওকার হয়, এই যে তত যোগ অধিক ততোধিক, ওকার হলো। অর্থাৎ তত এখানে অ আছে, ও ধ্বনির সাথে বিসর্গ হয়েছে, আর এখানে অ আছে, শেষে গিয়ে ওকার হলো, এই তয় ওকার হলো, তত ততোধিক। তাহলে তত যোগ অধিক ততোধিক। হ্যাঁ, যশ যোগ অভিলাষ যশোবিলাস। বয় যোগ অধিক বয়োধিক। তাহলে বয় এখানে ওকারের সাথে অকার, অটা ও এর মতো উচ্চারণ হয়, তারপর এখানে অ আছে, মিলে ওকার হলো, বয়োধিক। দেখো ক্ষয় কি বলছে, অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ আ উ, হ্যাঁ, এগুলি যদি থাকে তাহলে বিসর্গ অধ্বনি মিলে র হয়। তাহলে পুন, এখানে অ আছে, এইখানে বিসর্গ ব্যবহৃত হয়েছে, এবং পরে অ আ উ এইগুলি যদি থাকে তাহলে এটা মিলে র হবে। তাহলে দেখো পুন যোগ অধিকার পুনরধিকার, এই যে র আসছে, এই র ছিল না এখানে, কিন্তু এই র চলে আসছে, পুনরধিকার। প্রাত যোগ আস প্রাত রাস, এই র ছিল না কিন্তু, কারণ এই প্রাত এখানে অ এর সাথে বিসর্গ হয়েছে, আর পরে অ আ অথবা উ আছে, এই যে আ আছে, এই যে আ আছে, আস, এই জন্য এখানে র হবে, এই যে র হলো প্রাত রাস। পুনযোগ আবৃত্তি পুনরাবৃত্তি, পুনযোগ উক্ত পুনরুক্ত, একই নিয়মে। এখানে উ ধ্বনি আছে, উ, এই জন্য র হবে, আর প্রথমে অ আছে, পুন অ এর সাথে বিসর্গ আছে, পুন যোগ উক্ত। তাহলে নিয়মটা হচ্ছে অ এর পরে অ আ উ থাকলে এই অ এর জায়গায় তখন র হয়, অধ্বনি মিলে কি হবে, র হবে। পুন যোগ উক্ত পুনরুক্ত, র চলে আসছে, এই যে রুক্ত, পুনরুক্ত। এরপর আসো দেখো নিয়ম 2 এর মধ্যে দেখো বিসর্গ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। এখানে ছিল বিসর্গ স্বরধ্বনির সন্ধি, আর বিসর্গ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। এখানে দেখো ক ধ্বনির সঙ্গে, এখানে দেখো অ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে, এখানে ছিল অ ধ্বনির সঙ্গে অ আ উ, আর এখানে বলছে অ ধ্বনির সঙ্গে বিসর্গের পরে কি থাকবে, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি। বর্গের, এখন বর্গ আমরা কি, ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলি আছে ব্যঞ্জন বর্ণের, ক থেকে ম পর্যন্ত, এগুলোকে বর্গীয় বর্ণ বলি। এখানে 5টা বর্গ আছে, এই বর্গগুলির তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধ্বনি যদি হয়, অথবা জ র ল হ থাকলে বিসর্গ ও অধ্বনির স্থলে রজাত বিসর্গের রেফ এবং সজাত বিসর্গের ওকার হয়। তাহলে দেখো কি বলেছে, তাহলে এই অধ্বনির পরে বিসর্গ আছে অন্ত, তারপরে বর্গের তৃতীয় ক খ গ তৃতীয় বর্ণ, এই যে গ, গ তৃতীয় বর্ণ না বর্গের, ক খ গ তৃতীয় 3 নম্বরের বর্ণ, এই যে গ আছে। তাহলে অ এর পরে বিসর্গ হলো, আর এর সাথে কি হলো, বর্গের তৃতীয় বর্ণ বসলো, তা মিলে কি হলো, র হবে, রজাত সন্ধিতে র হবে, এই যে অন্তর্গত, অন্তর্গত, এই বিসর্গ উঠে গেল, এই গ এর সাথে রেপ হলো, এই যে রেপ হলো, অন্তর্গত। তাহলে এই নিয়মের মধ্যে আছে আরো পুনর্জন্ম, পুন যোগ জন্ম, পুনর্জন্ম। এই যে জ, এই যে চ ছ জ, তাহলে এটা তৃতীয় বর্গের তৃতীয় বর্ণ না, এই যে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে জ কি তৃতীয়, তাহলে নিয়ম ঠিক আছে। পুন, এখানে পুন অ এর পরে কি আছে, বিসর্গ আছে, আর এখানে বর্গের তৃতীয় বর্ণ রয়েছে, তাহলে র হলো, সেক্ষেত্রে র আসলো, এই যে পুনর্জন্ম, র বা রেফ আসলো। এরপরে দেখো অন্তধান, একই নিয়মে, এই নিয়মের মধ্যে পড়বে
অন্ত যোগ ধান অন্তর্ধান, পুন যোগ বার পুনর্বার, অন্ত যোগ ভুক্ত অন্তর্ভুক্ত, পুন যোগ মিলন পুনর্মিলন। তাহলে এখানে অধ্বনির পর বিসর্গ হলে এবং বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ যদি পরে থাকে তাহলে এই তখন রজাত বিসর্গে র হবে আর সজাত বিসর্গে ওকার হবে। তার উদাহরণ এখানে আসে। এরপর আসলে সজাত বিসর্গে কি হয় দেখো, এখানে আছে মনোযোগগত মনোগত, তিরোযোগ ধান তিরোধান, এখানে ওকার হবে বলছে, এখানে র নাই, তাহলে এটা সজাত বিসর্গ সন্ধি, এই জন্য ওকার হবে বলেছে, নিয়ম অনুসারে ওকার হবে, এই যে ওকার হচ্ছে এখানে। তারপর মনোরম, মনোযোগ রম মনোরম, মনোযোগ হর মনোহর, একই নিয়মে আসছে এগুলো। এরপর আসে আরেকটা নিয়ম দেখো, বিসর্গের পরে চ ছ থাকলে বিসর্গের স্থলে স, ট ঠ থাকলে স এবং ত থ থাকলে স হয়। বিসর্গের পরে চ ছ থাকলে বিসর্গের স্থলে স বা ট ঠ। দেখো দিন যোগ চয়, নিশ্চয় এই যে চ আছে এখানে, চ বা ছ থাকলে স অথবা ট হবে, এই যে হচ্ছে। আচ্ছা, আর যদি ত থ থাকে তখন স হবে, এই দ্বন্দ্ব স হবে। আর এখানে চ ছ থাকলে তালব্য স হবে অথবা ট অথবা ঠ হবে। দেখো এখানে চ আছে, তাহলে এই যে স হইল নিশ্চয়। তারপর দুশ্চরিত্র, এখানে এই যে তালব্য স হইল, কারণ চ ছিল এখানে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আছে শিরোচ্ছেদ, নিশ্ছিদ্র, এখানে তালব্য স হয়েছে, তালব্য স হয়েছে। এরপর আছে ধনুষ টঙ্কার, ধনু যোগ টঙ্কার, তাহলে ট ঠ থাকলে কি হয়, ট ঠ থাকলে কি হবে, এই যে মূর্ধন্য স হবে, আর ত থ থাকলে দন্ত স হবে। তাহলে এখানে দেখো ধনুষ টঙ্কার, এখানে ট ট ছিল, ত থাকলে কোন স হবে, এই যে মূর্ধন্য স হবে, এই যে ধনুষ টঙ্কার লিখতে, ঠিক আছে। আর দেখো যদি ত থ থাকে, যেমন নিহ যোগ তেজ, এখানে আছে কি ত, তাহলে দন্ত স হচ্ছে এখানে, দেখো নিহ যোগ তেজ নিস্তেজ, এখানে কিন্তু এই সটা কি দন্ত স। ঠিক তেমনি ভাবে দুস্তর, দু যোগ তর, কারণ বলেছে ত অথবা থ থাকলে দন্ত স হবে, এই যে দন্ত স হলো। থ থাকলেও দন্ত স হবে, এই যে দেখো দুস্থ, দুঃ যোগ থ দুস্থ, বিসর্গের স্থলে দন্ত স হবে। তাহলে চ এবং ছ থাকলে হবে তালব্য স, ট এবং থ থাকলে হবে মূর্ধন্য স, এবং ত এবং থ থাকলে হবে দন্ত স। তো তারই কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। আরো কিছু উদাহরণ আছে, এখানে অনেক উদাহরণ আছে, আমরা এগুলো দেখার চেষ্টা করব। অ ভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরধ্বনি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি অথবা জ র ল হ থাকলে বিসর্গ স্থলে র হয়। এই যে একটু আগে যেটা করেছি সেটার সাথে অনেকটা মিল আছে, ঠিক আছে। অ ভিন্ন অন্য স্বরের সঙ্গে, হ্যাঁ, অ এবং আ ছাড়া যা আছে, যেমন ইকার আছে এখানে, অ আ ভিন্ন মানে এই দুইটা ছাড়া অন্য স্বর, এই যে এখানে ই আছে না, ই আছে, তার সাথে যদি বিসর্গ থাকে আর পরের ধ্বনি যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম হয় অথবা জ র ল হয়, তাহলে বিসর্গ স্থলে র হয়। এই যে নিহ যোগ অবধি নিরবধি, তাহলে এখানে অ ভিন্ন অন্য স্বর আছে, ই আছে, ই ই তার সাথে বিসর্গ আছে, ঠিক না। আর পরের ধ্বনি কি হচ্ছে, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম হয়, তাহলে র হয়, ঠিক আছে। নিযোগ বাক নির্বাক, আবির্যোগ কার, আবির্যোগ ভাব আবির্ভাব, হ্যাঁ, এই যে ঠিক আছে, নিযোগ ভয় নির্ভয়। তো এই নিয়মগুলি একটু দেখতে হবে, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। সব নিয়ম মুখস্থ রাখা যাবে না, আর এটা সম্ভাবনা, না, এই জন্য নিয়মগুলি দেখতে হবে, দেখলে আমরা বুঝতে পারবো যে এই কারণে হয়েছে এটা, এবং আমরা এগুলি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমরা এগুলিকে মনে রাখতে পারবো এবং এটা বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ সন্ধি যে শব্দটা আছে সেই শব্দটা আমরা ভেঙে এভাবে লিখতে পারবো। আর যখনই আমরা ভাঙতে পারবো তখনই আমরা বুঝবো কোনটা স্বর সন্ধি, কোনটা বিসর্গ সন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি, সেগুলো আমরা ভাগ করতে পারবো। রজাত বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পায় এবং প্রথমে স্বর দীর্ঘ হয়।
রজাত বিসর্গ, নিযোগ রব নীরব, এই যে দীর্ঘ হয়েছে, এখানে নি ছিল এখানে দীর্ঘইকার হয়েছে, এখানে রস্বীকার ছিল এখানে দীর্ঘইকার হয়েছে, তার মানে স্বর দীর্ঘ হয়েছে। নিযোগ রব নীরব দীর্ঘ হয়েছে, নিযোগ রস নিরস, এই এখানে রস্বীকার ছিল এখানে দীর্ঘইকার হয়েছে, মানে স্বর দীর্ঘ হয়েছে এই নিয়মে। অ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে প খ প ফ থাকলে বিসর্গ স্থলে স হয়। অ ধ্বনির সঙ্গে বিসর্গ, নম অ এর সাথে বিসর্গ হয়েছে, তারপর যদি ক থাকে, এই যে ক হইল, তাহলে স হবে, এই যে স হলো, নমস্কার, স আসলো। পুরোযোগকার পুরস্কার, তির্যককার তিরস্কার, ভাজকর ভাস্কর, ঠিক এভাবে এই নিয়মগুলি আছে। আমরা পরে যাই আরো। কোন কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না, যেমন প্রাত যোগ কাল প্রাত, দেখো প্রাত যোগ কাল প্রাতকাল কিছুই হ্রাস পায় নাই, যা ছিল তাই আছে, লোপ পায় নাই, মানে কোনো কিছু চলে যাবে না, বদল হবে না, কিছুই ঘটবে না, শুধু এটাকেই মনোযোগ কষ্ট আলাদাভাবে লেখা, অন্তর্যোগকরণ অন্ত একইভাবে দেখো, কোনো পরিবর্তন নাই, শিরোপিরাস এখানে এই যে যা আছে তাই আছে, কোনো পরিবর্তন নাই, লোপ নাই। কোন কোন ক্ষেত্রে বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না, অতএব এটা কোন কোন ক্ষেত্রে বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না, যেমন অন্তযোগে এটাকে সন্ধির মধ্যে দেওয়া হয় না, এটাকে বিসর্গ বলছে এটা সন্ধি হয় না। অতএব দেখো বিসর্গ সন্ধির কিছু ব্যতিক্রম আছে, যেমন এতক্ষণ যে নিয়মগুলি ছিল তার বাইরেও একটা নিয়ম, সেটা হচ্ছে কি বিসর্গ সন্ধির কিছু ব্যতিক্রম, তার মধ্যে ধরো এটা যে অহ যোগ অহ অহরহ, অহ যোগ অহ অহরহ, তার মানে এই র চলে আসে অ থাকার পরেও, কিন্তু নিয়মে অ ছিল না, এই জন্য অহ যোগ অহ অহরহ, অহ যোগ নিশা অহর নিশ, এখানে ছিল নিশা এখানে আছে অহর নিশ। প্রত্যেক জিনিসেরই কিছু ব্যতিক্রম কিছু থাকে, এখানে বিসর্গ সন্ধির ব্যতিক্রম হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা মূল্যায়নে যাচ্ছি। এখানে আছে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি কাকে বলে, উদাহরণ সহ বলো। জি বলো বিসর্গ সন্ধি। স্যার আমি বলবো, জি বলো। বিসর্গ সন্ধি কাকে বলে? এর স্বরধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। না না না, স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনের সাথে বিসর্গ যোগে, এটা বলতে হবে। হ্যাঁ, বিসর্গ যোগে এই কথাটা বলো নাই, বলবা স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে বিসর্গ যোগে, স্বরধ্বনি কিংবা হ্যাঁ ব্যঞ্জন ধ্বনির বিসর্গ সাথে যোগে। বিসর্গ যোগে, হ্যাঁ এই কথাটা বলো নাই, বিসর্গ যোগে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি। উদাহরণ দাও দুই একটা, উদাহরণ দাও। বিসর্গ সন্ধি উদাহরণ কি কি আছে? এতক্ষণ যে আলোচনা করলো তো অনেকগুলো আলোচনা যেমন করছে। হ্যাঁ হ্যাঁ, কি বিসর্গ 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 সন্ধির উদাহরণ কি বলো? বলো। নমস্কার, মানে হ্যাঁ নমযোগকার, হ্যাঁ নমস্কার, হ্যাঁ মনোগত নমযোগ কার, তারপর হ্যাঁ নমযোগকার, নমস্কার, নমস্কার, হ্যাঁ নির্বাক নিযোগ নমস্কার, নির্বাক, নমস্কার, হ্যাঁ অনেকগুলি এখনো অনেক আছে। নিযোগ, হ্যাঁ কি বলো, তোমার কথা তো স্পষ্ট আসছে নিযোগ না। বার, তারপরে নিশ্চয়, নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, দুর্লভ, নির্ভয়, এগুলি সবই বিসর্গ সন্ধি। শিরোচ্ছেদ, নিষ্ঠুর, নিযোগ ঠুর নিষ্ঠুর, শিরোচ্ছেদ। মনোযোগ, হ্যাঁ এগুলি হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? অন্য একজন বলো, অন্য কেউ বলো, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, উদাহরণ সহ বলো, বলো ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। হ্যাঁ, মিলনস্থলে যে কোনো একটি ধ্বনি যদি ব্যঞ্জন হয় তাকে ব্যঞ্জন সন্ধি। আমি যদি ছোট করে বলি, ছোট করে বললে কি বলবো, মানে সন্ধির মিলনস্থলে যে কোনো একটি কি ধ্বনি যদি ব্যঞ্জন হয় তাহলেই তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আর যদি বড় করে বলি, বলবো স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
তার মানে বড় করে বললে এভাবে বলা যায়, অর্থাৎ আগে স্বরধ্বনি পরে ব্যঞ্জনধ্বনি থাকতে পারে, অথবা আগে ব্যঞ্জনধ্বনি পরে স্বরধ্বনি থাকতে পারে, অথবা উভয়টাই ব্যঞ্জনধ্বনি থাকতে পারে। এগুলি মিলে যেটা হবে সেটাই ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জন সন্ধি। তো আমরা সহজে বলতে পারি সন্ধির মিলনস্থলে যদি একটি স্বর ব্যঞ্জন থাকে তাহলে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। উদাহরণ দাও ব্যঞ্জন সন্ধি। যেমন নাতি যোগ বউ, নাত বউ। হ্যাঁ, ব এখানে ব্যঞ্জন ধ্বনি ছিল, নাচবো। হ্যাঁ, এখানে ব্যঞ্জন, একটা ব্যঞ্জন থাকলেই হবে, ঠিক আছে। বাগদান, বাগ যোগদান, বাগদান। উদ্ভব, উদ্যোগ ভব, উদ্ভব, এগুলি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। আচ্ছা, এখন আমরা কিছু সন্ধি করব। পাচেক, এর সন্ধি বিচ্ছেদ কি হবে? পাচেক কে বলতে পারো? যে কেউ বলো। পাচেক 5 যোগ 1। এক, হ্যাঁ, 5 যোগ 1 পাচেক। কাঁচকলা, কাঁচকলা কাঁচা যোগ কলা, কাঁচা যোগ কলা। জি, কাঁচা যোগ কলা, কাঁচকলা। বেশ কম, বেশ যোগ কম, বেশ না কম। না, বেশ যোগ না, বেশি যোগ কম, বেশি যোগ কম। বেশি যোগ কম। পুরস্কার, পুরো যোগকার, পুরস্কার। পিরো যোগকার, তিরস্কার। নিজ যোগ পাপ, নিষ্পাপ, এগুলো বিসর্গ সন্ধি। আবিষ্কার কি হবে? আবিষ্কার আবিযোগকার, হ্যাঁ, বিসর্গ আছে। আবিযোগকার সমান সমান আবিষ্কার। জি, এটা বিসর্গ সন্ধি। আবির পরে বিসর্গ হবে। অন্তকরণ, এগুলি অন্তযোগকরণ, এগুলি পরিবর্তন হয় না। কিছু উদাহরণ বলেছিলাম না যেগুলি পরিবর্তন হয় না। জি, অন্তযোগকার, অন্তকার, মন যোগ কষ্ট, মনোযোগ কষ্ট, প্রাতযোগকাল, এগুলি এইভাবেই থাকে। আচ্ছা স্যার হোমওয়ার্কটা নিয়ে নাও। সন্ধি অধ্যায় থেকে 15টি নৈবেদিক প্রশ্ন তৈরি করবে। জি, তার স্ক্রিনশট নেব। হ্যাঁ, নিয়ে নাও। আর এগুলি করে রাখবে খাতা, আমরা কিন্তু স্কুল খুললে দেখবো। শুধু প্রশ্ন লিখবে আর উত্তর লিখবে, 15টি এই অধ্যায় থেকে। আর গতকালকে হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটাও করে রাখবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।